আজ লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। এসেছে এয়ার অ্যাম্বুলেন্স। 7 বছর পর হবে মা ছেলের সাক্ষাৎ। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি। ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কমিশন। সাদা পোশাকে ডিবি কাউকে গ্রেফতার করবে না, থাকবে না আয়নাঘর, ভাতের হোটেল। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের ঘোষণা। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর। নতুন দলীয় প্রধান নির্বাচিত হলেই ছাড়বেন পদ। আসসালামু আলাইকুম, শারমিল লীনা স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। নানা জল্পনা কল্পনা পেছনে ফেলে দীর্ঘ 7 বছর 3 মাস পর মঙ্গলবার দেশের বাইরে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। এই সফরে ছেলে তারেক রহমানের সাথেও সাক্ষাৎ হবে তার। চিকিৎসাজনিত হলেও রাজনৈতিক কৌতূহলের কেন্দ্রে রয়েছে লন্ডন সফর। বিদেশে গিয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরার পর আবারও রাজনীতিতে সক্রিয় হবেন বিএনপি চেয়ারপারসন, এমন প্রত্যাশা দলের নেতাকর্মীদের। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। দীর্ঘ অনিশ্চয়তা শেষে অবশেষে দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য এই সফর হলেও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে, কারণ 7 বছরেরও বেশি সময় পর দেখা হচ্ছে মা ছেলের। রাজনৈতিক মহলের দৃষ্টি বেগম জিয়া ও তারেক রহমানের সাক্ষাতে আগামী দিনের রাজনীতি নিয়ে কি আলোচনা হয় সেদিকে। সর্বশেষ 2017 সালে লন্ডনে মা ছেলের দেখা হয়। ওই বছরও চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন খালেদা জিয়া। অবশ্যই আলাপ আলোচনা তো হবে, সেটাই স্বাভাবিক। তবে যেখানেই থাকেন তিনি আমাদেরকে যথাসময়ে যথাযথ নির্দেশনা দিয়ে যাবেন এবং যাচ্ছেন। রাজনীতিতে আবারও পুরোপুরি সরব হতে পারেন বিএনপি চেয়ারপারসন, এমন গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। তবে শারীরিক সুস্থতার উপর নির্ভর করছে তার রাজনীতিতে ফেরা। আশা করছি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং ওনার অস্তিত্ব দিয়ে, নেতৃত্ব দিয়ে, ওনার গাইডেন্স দিয়ে এই জাতিকে, বাংলাদেশকে তিনি আবার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যথেষ্ট ভূমিকা রাখবেন। সেটা আমাদের প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা। আপনারা আশা করছেন যে ফুল ফেজ আবার রাজনীতিতে ফিরছেন? অবশ্যই, ইনশাআল্লাহ আমরা আশা করি। 2018 সালের ফেব্রুয়ারিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার কারাবন্দী করে বেগম খালেদা জিয়াকে। 2 বছর পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয় সাবেক প্রধানমন্ত্রীকে। 2020 সালের মার্চে সাময়িক মুক্তি মিললেও শর্তের বেড়াজালে গৃহবন্দী থাকতে হয় তাকে। অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়। দিনের পর দিন কাটাতে হয় হাসপাতালেই। কিন্তু চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি শেখ হাসিনার সরকার। বিগত ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা ওনাকে সলিটারি কনফাইনমেন্টে, একাকী একটি স্বেচ্ছাতে বসবাসের অযোগ্য একটা জেলখানার মধ্যে বন্দি রেখে, আমাদের সন্দেহ খুব সম্ভবত ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে। এটা এখন বেরোবে যথাযথ পরীক্ষা নিরীক্ষা করলে বিদেশে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় বেগম জিয়াকে। দূর হয় চিকিৎসার সব বাধা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থ্রাইটিস, কিডনি ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়াকে বহনের জন্য কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZF জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন। খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন। বেগম জিয়াকে প্রাথমিকভাবে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তার পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। 7ই জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসে এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন।
লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে এটাও NHS-এর অধীনই এটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন, চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন, তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গত 15 বছরে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল সোমবার এই আদেশ দেন। আগামী 12 ফেব্রুয়ারি তাদের গ্রেফতার করে আদালতে হাজির করতে বলা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা। তামজিদ সুমনের রিপোর্ট। জীবন্ত মানুষের ঠোঁটে সেলাই, সরাসরি মাথায় গুলি করে হত্যা, বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া, গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে এ ধরনের ভয়াবহ নির্যাতনের তথ্য। সন্ধান মিলেছে গোপন 8 বন্দিশালার। বিগত 15 বছরে সংগঠিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। সংশ্লিষ্টতা মিলেছে প্রতিবেশী দেশ ভারতেরও। কমিশনের রিপোর্টে আরও বলা হয়, গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব, ডিবি, সিটিটিসি, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই প্রধান ভূমিকা পালন করে। 2009 থেকে 2024 সালে আওয়ামী লীগের আমলে গুম করা হয়েছে হাজারেরও বেশি মানুষকে। এর মধ্যে কেউ ফিরেছেন, কেউ হারিয়ে গেছেন চিরতরে। সোমবার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, বেনজির আহমেদ সহ এমন 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুমের সাথে জড়িত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করতে বলা হয়েছে আগামী 12 ফেব্রুয়ারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পুরস্কৃত করত শেখ হাসিনা সরকার। অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়, এবং সেই সময়ে সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল, এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। এদিকে বিশেষ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গুম পরিবারের সদস্যরা। রাষ্ট্র গুমের ঘটনাগুলোতে বিচারের উদ্যোগ নেয় সন্তোষ জানান তারা। অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত 1 যুগেরও বেশি, যেটার আজকে প্রথম আমরা যে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য আমরা দাঁড়াতে পারলাম, বিচারের দাবিতে এই জায়গায় আসতে পারলাম। 17 বছর ধরে দেশে আসতে পারিনি, অনলি বিকজ অফ দিস আরমান। আমরা ন্যায় বিচার চাচ্ছি, জাস্টিস চাচ্ছি, অ্যান্ড হিউম্যানিটি যে একটা স্ট্যান্ডার্ড ছিল যে বাংলাদেশে, সেটার জন্য হয়। গত 14 ডিসেম্বর পর্যন্ত গুমের ঘটনায় কমিশনে 1676টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। ভারত সরকারের অনুমতি পেলে শেখ হাসিনাকে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানালেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। প্রতিবেশী দেশের ইন্ধন থাকার বিষয়টিতে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে কমিশনে দাখিল করার অনুরোধ জানান। দাবি আদায়ের জন্য বাহিনীতে বিদ্রোহ হয়নি জানিয়ে তিনি বলেন, দেশকে দুর্বল করার গভীর ষড়যন্ত্র ছিল, স্বচ্ছভাবে তদন্ত করে 3 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আশা ব্যক্ত করেন কমিশনের সভাপতি। দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল। আমি মনে করি না যে কোনো দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। বিশেষ করে শেখ হাসিনা, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে।
ডিবিতে আর কোনো আয়নাঘর আর ভাতের হোটেল থাকবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাদা পোশাকে ডিবি আর কাউকে গ্রেফতার করতে পারবে না। আর সচিবালয়ের সামনে যেসব পুলিশ সদস্য আন্দোলন করেছে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে। এদিকে বাংলাদেশে বসবাসরত অবৈধ বাসিন্দাদের বিষয়ে 31 জানুয়ারির পর ব্যবস্থা নেবে সরকার। সোমবার পাসপোর্ট ও ডিবি অফিস পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আগারগাঁও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন থাকছে কিনা এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না জানিয়ে তিনি জানান, রোহিঙ্গা শরণার্থীদের জন্য এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না। আমাদের দেশে বিদেশি অনেকেই আছে যাদের কোনো ভিসা নেই। 31 পরে জানুয়ারি পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দেব। পরে ডিবি অফিস পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ডিবির পোশাক ব্যতীত সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না সংস্থাটি। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মিয়ানমার থেকে মাদকের চালান হয়, তাই সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে অব্যাহতি পাওয়া পুলিশের 40তম ব্যাচে 321 জন ক্যাডেট সাব ইন্সপেক্টরকে চাকরিতে পুনর্বহালের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। দুপুরে সচিবালয়ে তার সাথে সাক্ষাৎ শেষে এমন আশ্বাসের কথা জানান 3 সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা। আমাদের দাবি ছিল যে আমাদের যেহেতু অন্যায়ভাবে বের করা হয়েছে, আমাদের ওই পাসিং বেড একই সাথে পুনর্বহাল করা হোক। তো স্যার এই বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব স্যার এই বিষয়ে অফিসিয়ালদের ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে বসবে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় নির্বাচন প্রাধান্য পাচ্ছে। তবে নির্বাচনী ব্যয় কমাতে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করার পক্ষে সংস্কার কমিশন। সোমবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ এসব কথা বলেন। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। রাজধানীর এনআইএলজি ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন স্থানীয় সরকার সংস্কার কমিশন। এ সময় স্থানীয় ভোট দলীয় প্রতীকে না করা, না ভোটের বিধান রাখা, সংসদ সদস্যদের স্থানীয় সরকারের ভোটে হস্তক্ষেপ না করা সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। পরে কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ জানান, 2021 থেকে 2024 সালে স্থানীয় সরকার নির্বাচনে 23,000 কোটি টাকা ব্যয় হয়েছে। জাতীয় এবং স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে করলে সরকারের এই খরচ নেমে আসবে 600 কোটিতে। এবং এও জানান, ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় নির্বাচন প্রাধান্য পাচ্ছে। ঢাকার বাইরে যখন যাচ্ছি মানুষের কাছে তখন স্থানীয় নির্বাচনটা প্রায়োরিটি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ঢাকা লেভেলে পলিটিশিয়ানদের মধ্যে স্থানীয় নির্বাচন নিয়ে এখনো কোনো কথা শুনিনি। এ সময় স্থানীয় সরকারের প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের কাজের উপর সংসদ সদস্যরা যাতে অযাচিত হস্তক্ষেপ করতে না পারেন সেই সুপারিশ করা হবে বলে জানান কমিশন প্রধান। লোকাল গভর্নমেন্টের কাজে হস্তক্ষেপ থাকবে না, থাকা যাবে না। আর তবে কনসালটেশন হতে পারে। ডিস্ট্রিক্ট প্ল্যানিং যদি সৃষ্টি করা হয় ওখানে কনসালটেশনে তাদের ভূমিকা থাকতে পারে। একদম বাদ দিতে পারবেন না আপনি, কারণ তাদেরও তো কিছু সে থাকবে। কনসালটেটিভ ভূমিকা থাকবে কিন্তু নিয়ন্ত্রণকারীর ভূমিকা না। এছাড়া জেলা পরিষদ কার্যকরের পাশাপাশি উপজেলা পর্যায় পর্যন্ত আদালত সম্প্রসারণ এবং সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশের কথাও জানান ডক্টর তোফায়েল আহমেদ। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশে বেকার মানুষের সংখ্যা 26,60,000। এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। রাজনৈতিক পট পরিবর্তন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ বৃদ্ধির কারণে দেশে কর্মসংস্থান কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বিদায়ী মাস ডিসেম্বরে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য মূল্যস্ফীতি হয়েছে প্রায় 13%। আরাফাত ইসলামের রিপোর্ট।
বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা স্থিতিশীল, যার খানিকটা ইতিবাচক প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। বিবিএস জানিয়েছে ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 12.92%, যা নভেম্বরে ছিল 13.80%, আর ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 10.89%। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে নিয়ন্ত্রণ হবে না মূল্যস্ফীতি, ঠিক করতে হবে বাজার ব্যবস্থাপনাও। বাংলাদেশ ব্যাংক যে ধরেন না হয়তো বা আশাবাদী হয়ে আগে থেকে যদি বলে দেয় যে আমি অত তারিখের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনবো, যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যদি ওই অ্যাকশনগুলো না যায় বা এই আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি আমার অ্যাপ্রোপ্রিয়েটেড না হয়, তাহলে তো আবার সেন্ট্রাল ব্যাংকের কথাটা টিকবে না তখন। তো সুতরাং এখানে আসলে সেন্ট্রাল ব্যাংক এবং মিনিস্ট্রি অফ কমার্স বা অন্যরা সবাই মিলেই একটা যোগ্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত আসা উচিত। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য বলছে দেশে কর্মজীবী মানুষের সংখ্যা 6,75,10,000। তবে 2024 সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে শ্রমশক্তির মধ্যে 26,60,000 মানুষই বেকার ছিলেন। আগামীতে বেকারত্বের হার আরও বাড়তে পারে বলেও শঙ্কা বিশেষজ্ঞদের। এই সময়কালে বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তন এবং অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জের কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে, তাতে এসএমই খাত বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হয়। সেখানে কিন্তু এক ধরনের চাকরি হারানো অথবা স্বল্পকালীন কাজ পাওয়া, এই ধরনের বিভিন্ন রকমের কাজের সুযোগ কমে আসার বা সংকোচনের একটা ঘটনা ঘটেছে। কৃষিতে বলি, শিল্পে বা সেবাতে যদি এই বড় রকমের যদি উল্লম্ফন না হয়, তাহলে কিন্তু নতুন কাজের সুযোগ সৃষ্টি হওয়াটি তুলনামূলকভাবে কম। বিনিয়োগে স্থবিরতার কারণেও বেকারত্ব বাড়ছে বলে জানান এই বিশেষজ্ঞ। একটা কম্পিটিটিভ আইনি কাঠামো করে ফর্মাল সেক্টর আমরা এখন পর্যন্ত গ্রো করতে পারিনি। সুতরাং সেই ধরনের আইনি সংস্কার করার দরকার আছে, যাতে করে আরও বেশি প্রতিযোগিতামূলক হয়, আরও বেশি সংখ্যক উদ্যোক্তা এখানে যুক্ত হতে পারে সাপ্লাই চেইনগুলোতে, এবং আরও বেশি কর্মসংস্থান হয়। একই সাথে দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকেও এখানে আকৃষ্ট করা দরকার। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রিত্ব এবং দলীয় প্রধানের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। নতুন দলীয় প্রধান নির্বাচিত হওয়ার পরই পদ থেকে সরে দাঁড়াবেন ট্রুডো। সংবাদ সম্মেলনে ট্রুডো জানিয়েছেন নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন। লিবারেল পার্টির নেতা ট্রুডো 9 বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তবে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক চাপের মুখে পড়েন তিনি। এর প্রেক্ষিতে গেল কয়েকদিন ধরেই তার পদত্যাগের গুঞ্জন ভাসছিল। গণমাধ্যমের খবর, দলীয় অন্তর্বিরোধের কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রুডো। এরই মধ্যে শুরু করা হয়েছে তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া। My friends, as you all know, I'm a fighter. আমার বন্ধুরা, আপনারা জানেন আমি একজন যোদ্ধা। আমি কানাডিয়ানদের নিয়ে গভীরভাবে চিন্তা করি। আমি সবসময় এটি করে যাব। পরবর্তী নেতা নির্বাচন করার পর আমি প্রধানমন্ত্রী হিসেবে দলীয় নেতার পদ থেকে পদত্যাগ করতে চাই। এরই মধ্যে লিবারেল পার্টির প্রেসিডেন্টকে সেই প্রক্রিয়া শুরু করতে অনুরোধ করেছি। নিরাপত্তা ও অর্থনৈতিক দিক বিবেচনা করেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শান্তি নিশ্চিত প্রয়োজন। পাশাপাশি ওই অঞ্চলের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সংস্কৃতিকে সম্মান করা বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আঞ্চলিক নিরাপত্তা এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি 1997 একটি অসমাপ্ত শান্তি নির্মাণ মডেল শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ি অঞ্চল পুরোপুরি নিরাপদ নয়, তবে সেখানে বসবাসরত সকলকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করছে সরকার। উপদেষ্টা অভিযোগ করেন, অশান্তি ও সংঘাত কিছু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য উপকার বয়ে আনে, যার ফলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বারবার বাধাগ্রস্ত হয়। What we did not do side by side is that to ensure that the original residents of that area, they find that the activities that are going on benefits them financially and economically. If we could do that, I think the integration would have been much easier. That has not happened, and it is because of this that the animosity between the Plains people who went there and the original inhabitants who are there, this was there. This animosity had developed.
স্বৈরাচার শেখ হাসিনা শুধু গুম খুন নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, বিরোধী মত দমনের নামে কারাগারের মধ্যে বহু মানুষকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার বিকেলে সাংবাদিক রুহুল আমিন গাজী স্মৃতি ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় স্বৈরাচার আমলে কারাবন্দী থেকে চিকিৎসাধীন অবস্থায় নাসির উদ্দিন পিন্টু, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলীকে খুন করে শোকের নাটক করেছিল শেখ হাসিনা। দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে প্রতিটি হত্যার বিচারের দাবি জানান তিনি। অনুষ্ঠানে সাংবাদিক রুহুল আমিন গাজীর সাহসী সাংবাদিকতা ও বলিষ্ঠ নেতৃত্ব সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান বক্তারা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থ করার জন্য সহায়তার আশ্বাস দিয়েছে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন বৈষম্য বিরোধী ঐক্য ফোরাম। সোমবার বিকেলে ঢাকা মেডিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানান সংগঠনটির নেতারা। জানান, আহতদের দ্রুত সুস্থ করার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে সঠিক চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানান তারা। যাদের অবস্থা এখনও গুরুতর তাদের সুস্থ করার জন্য প্রয়োজনে দেশের বাইরে নিয়ে চিকিৎসার কথাও জানানো হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে সিরাজুল আলম খানের ভূমিকা ছিল অপরিসীম। তাকে বাদ দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা ও স্বাধীনতার ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। সোমবার সন্ধ্যায় রাজধানী বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, স্বাধীনতা নিউক্লিয়াস প্রতিষ্ঠাতা ও দাদাভাই খ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল আলম খানের ৮৪তম জন্মবার্ষিক উপলক্ষে একথা জানান বক্তারা। তারা বলেন, স্বাধীনতা অর্জনে তার অবদানকে যারা অস্বীকার করছে তারা বাংলাদেশকেই অস্বীকার করছেন। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত বিশিষ্টজনের উপস্থিতিতে সিরাজুল আলম খানের জন্মদিনে কেক কাটা হয়। পরে তার জীবন ও কর্মের উপর আলোচনা সভা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ঢাকা জেলা যুব দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। হেমায়তপুরের জয়নাবাড়ি এলাকায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকায় ছিন্নমূল অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশব্যাপী তরুণ শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক গেমিং, উদ্ভাবন ও প্রযুক্তিতে অনুপ্রেরণা দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বাংলাদেশ স্পোর্টস কার্নিভাল 2025। ওয়ার্ল্ড এআই অ্যান্ড রোবোটিক্স ফাউন্ডেশনের অধীনে পরিচালিত তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য নিবেদিত বাংলাদেশের প্রথম প্রোগ্রামিং ও রোবোটিক্স কমিউনিটি বাংলাদেশ স্টুডেন্টস প্রোগ্রামিং অ্যান্ড রোবোটিক্স ক্লাবের আয়োজনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্পোর্টস কার্নিভাল যাত্রা শুরু করেছে। এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রোবোটিক্স, মোবাইল ও পিসি গেমস এবং অ্যাপ্লিকেশন বিষয়ে আগ্রহী যে কোনো তরুণ তরুণী ও শিক্ষার্থী sportscarnival.com গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রতি বছর যেমন প্রাপ্তি হয় তেমনি আবার কিছু জিনিস হারিয়ে যায় মানুষের জীবন থেকে। এই চাওয়া পাওয়ার মধ্যে চলে আসে আরও একটি নতুন বছর। এই নতুন বছরকে স্বাগত জানিয়ে সৌদি আরব তাবুক সেরে আলম বাংলা মার্কেটের মোবাইল ফোন দোকানের ব্যবসায়ীগণ নতুন বছর উপলক্ষে মিলন মেলার আয়োজন করেন। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানিয়েছেন, আয়োজকরা হলেন বাংলা মার্কেটের মোবাইল ব্যবসায়ী মানিক আক্তার, মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, ইয়াসিন সরকার, ইমরান হোসেন, হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ শরীফ, ইকবাল হোসেন, জহির ভুইয়া। সৌদি আরব তারপতরিক মদিনা রোডের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোবাইল মার্কেটের ব্যবসায়ী পাটারি ফয়সাল। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুজিবুর রহমান, রনি হোসেন, মোহাম্মদ পলাশ, ইমদাদ হোসেন, মোহাম্মদ সাগর, বাহারউদ্দিন, রাকিব হোসেন, মোহাম্মদ আবু বারেক, মোহাম্মদ রাহিম, মোহাম্মদ ইমন, রতন মিয়া সহ মার্কেটের সকল ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন বছর আমাদের একটি নতুন সূচনা এনে দেয়। আমরা বিশ্বাস করি 2025 সালে আরও অনেক অর্জন এবং প্রত্যাশা পূরণের সুযোগ পাব।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশের জনপ্রিয় ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল NTV। আজ লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, এসেছে এয়ার অ্যাম্বুলেন্স। 7 বছর পর হবে মা ছেলের সাক্ষাৎ। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি, ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কমিশন। সাদা পোশাকে ডিবি কাউকে গ্রেফতার করবে না, থাকবে না আয়নাঘর, ভাতের হোটেল, স্বরাষ্ট্র উপদেষ্টা। পদত্যাগের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর, নতুন দলীয় প্রধান নির্বাচিত হলেই ছাড়বেন পদ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালে খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।